নমস্কার সবাইকে। দাদা প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। তারপর আপনার ইচ্ছা হলে আপনি আমার সঙ্গে কথা না বললেও আমি রাগ হব না, প্লিজ দাদা। আর আমার রাগ হওয়াতে আপনার কিছু আসে যায় না সেটা জানি, বাট তবু আপনাকে একটি বিনম্রভাবে অনুরোধ, প্লিজ ভিডিওটা সবটা দেখবেন। আমি একটু কথা বলছি। অ্যাকচুয়ালি আমার কেরিয়ার শুরু হয়েছিল ইয়ার 99 থেকে। তখন আমি প্রথম সিনথেসিসের বাজাতাম, কিবোর্ড, অর্কেস্ট্রাতে যে বাজায় লম্বা হারমোনিয়ামের মতো, ওটা বাজাতাম। পিয়ানো যেটাকে বলে অনেকে, অনেকে সিনথেসাইজার, অনেকে ক্যাসিও, অনেক নামে অনেকে অনেকে বলে। তো ওটা বাজাতে বাজাতে আমার পরিচয় হয়ে যায় টিএসআর ব্যান্ডের সঙ্গে। এখানে এটা ফিফথ ব্যাটালিয়নের টিএসআর ব্যান্ড ছিল। এটা ফিফথ ব্যাটালিয়ন তখন হেডকোয়ার্টার ছিল আগরতলায় টিভি টাওয়ারের পাশেই। আর ওখানে গিয়ে আমি প্র্যাকটিস শুরু করি ওদের সঙ্গে। ওদেরও কিবোর্ড প্লেয়ার ছিল না, তো আমি ওদের সঙ্গে বাজাতে থাকি। আমার বয়স ছিল কম, তাই আমাকে ওখানে যে সিও সাহেব ছিলেন এবং এসএম সাহেব ছিলেন, ঘটক সাহেব এবং ক্যাসি পন্ডিত সাহেব আমাকে অফার করে যে তুমি যদি টিএসআর ব্যান্ডের সঙ্গে জব করো, তোমার জন্য একটা অপরচুনিটি রয়েছে, তোমাকে আমরা ডাইরেক্ট আইদার নাইট সুবিধার অথবা হাবিলদারে দেবো। আমি বললাম ঠিক আছে, যদি হয়ে যায় তো ভালো। সে মোতাবেক আমি একটু মাঠে যাই এবং মাপ টাপ দেই। একাধিকবার, প্রথমবারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, গোটা ইন্টারভিউটি ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো সেকেন্ড টাইম যখন আমি মাপ দিই, সেখান থেকে আমার সিলেকশন হয়ে যায় এবং আমি এখানে জয়েন করি। কিন্তু জয়েন করার কিছুদিনের মধ্যেই এই ক্যাসি পণ্ডিত যে ছিলেন, ওনার এক্সটেনশন হয়নি। আর উনি চলে গেছেন বাইরে, উনি আবার ফিরে এসেছেন কিন্তু প্রায় 6 মাস পর। তো তখন ওনার চার্জে ছিল অন্য একজন কমান্ডার, অন্য ব্যাটালিয়নের, উনি চার্জে ছিলেন। তো এরকম ভাবে যখন উনি চলে গিয়েছিলেন, তখন আমার প্রচুর অমানসিক অত্যাচার। আমি অত্যাচারের জন্য বলবো হয়তো ফোর্স ডিসিপ্লিন, এটা ঠিক, কিন্তু আমাদেরকে যে বলা হয়েছিল যে আমাদেরকে লাইট ট্রেনিং করানো হবে, 3 মাসের লাইট ট্রেনিং, এবং 3 মাসের লাইট ট্রেনিং এর পর আমাকে একটা সুযোগ দেওয়া হবে পড়াশোনা করারও। সেটা কিছুই করার, তাদের কোনো কমিটমেন্টই ঠিক থাকেনি। আমাকে জেনারেল ডিউটিতে জিডির সঙ্গে আমাকে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে প্রচণ্ডভাবে আমি অত্যাচারিত হই। কারণ যখনই অফারটা রিলিজ হয়েছিল, ঠিক এর 2-3 দিনের মধ্যেই ওই ব্যাটালিয়নের যে ডাক রানার, ওকে আমার বাড়িতে পাঠানো হয়েছিল, নামটা আমি এখন বলবো না। বলেছিল যে তখনের সময় যে 55,000 হাবিলদারের জবের জন্য, 50 to 55,000 আমাকে কন্ট্রিবিউট বা ডোনেশন করার জন্য। তখন আমি বলেছিলাম আমাদের সম্ভব হবে না, কারণ আমাকে যে চাকরি দিয়েছে, ওনাকে জানিয়েছি, এসএম সাহেবকেও জানিয়েছিলাম, ঘটক সাহেব বলে তোমাকে চাকরি দেওয়া হয়েছে তোমার কোয়ালিটির জন্য, তুমি কেন টাকা দিয়ে দেবে? সেই দেওয়া হয়নি, বাস এখান থেকে দেওয়া হয়নি বলেই এখানে কথা শেষ। জবটা করার মতো অবস্থা ছিল না, পরিস্থিতি ছিল না। আমাকে প্রচণ্ড মারধর, প্রচণ্ড অত্যাচার চলছিল। মানে এখান থেকে কিছু ট্রেনিং ইনস্ট্রাক্টর বা ওই অর্কেস্ট্রা ব্যান্ডের যে সিএইচএম, যে হাবিলদার মেজর ছিল ওই সময়, উনি গিয়ে সেকেন্ড ব্যাটালিয়নে গিয়ে উস্তাদদের বলে এসছেন। উনি 97 ব্যাচের ছিলেন, যে আমাকে যেন একটু ভালো করে টাইট করা হয় যাতে আমি এই চাকরিটাই না করতে পারি, কারণ আমি টাকা পেমেন্ট করি, যাতে আমি চাকরি ছেড়ে চলে যাই। তো এইভাবে করে আমার প্রচণ্ড মানসিক অত্যাচার এবং ট্রেনিংয়ে আমাকে অত্যাচারিত করে আমার হাত কেটে দেওয়া হয়েছিল। এখানে এখনো 3টা শিলের দাগ আমি দেখাতে চাই, যদি দেখতে পান। আমি আমি দেখাতে পারছি কিনা আমি জানি না। আমি খুব আস্তে করে দেখানোর চেষ্টা করছি, হয়তো বা আসছে না। এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে, এই যে এটা হাতের, হ্যাঁ, স্পটটা বোঝা যায় না অ্যাকচুয়ালি। এখানে আছে, এখানে আছে, এই জায়গাতে বোঝা যায় না। তো এগুলি আমার এই হাতের মধ্যে এই শিলির দাগ। আমার হাত বাঁশ আনতে গিয়ে আমার হাত কেটে যায়, আমি ইনজিওর্ড হয়ে যাই। এবং এরপরে আমাকে একটু জঙ্গলে ট্রেনিংয়ে পাঠানো হয়। সেখান থেকে আসার পর আমাকে ডিসেন্ট্রি আমাকে প্রচণ্ডভাবে ধরে নেয়। আমি হাঁপানি হাসপাতালে প্রায় 40-45টা স্যালাইন নিয়ে একা পড়েছিলাম। আমার বাড়িতে খবর দেওয়া হয়নি। 3 দিন পর আমার বাড়িতে খবর যায়। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হয়তো ভেবেছিলাম যে আমি কোনো সময় ফিরে আসবো না পৃথিবীতে, কিন্তু দেখি যখন চোখ খুলে আমার বাড়ির লোকজন ছিল। তো বাড়ির লোকজন ছিল যারা, আমার মা, বাবা, তারা মানে যার বায়োলজিক্যাল মাদার আর ফাদার, যাকে বলবো পরমপিতা যিশু আমার পিতা মাতা। কারণ ওনারা যখন গিয়েছিলেন, ওনাদেরও একটা মিসকনসেপ্ট হয়ে গিয়েছিল যে একটা সরকারি চাকরি পাইছে, এখন আর ছেড়ে হওয়া যেত না। একদিকে তারা আমাকে ফোর্স করতেছিল যে চাকরিটা ছেড়ে দেওয়া, এই পুরো একটা প্রচন্ড প্রেশার। আর এদিকে আমার মা, আমার বাবাকে বলবো না, আমার মা একটু প্রলোভিত হয়ে পড়েছিল, সরকারি চাকরি পেয়ে গেছে, এখন আমার চিন্তা নাই। কারণ আমার মার একটা হ্যাবিট ছিল ঋণ করা, মানুষ থেকে ঋণ করে একটা এটা করবে, তারপরে ঋণটাকে আস্তে আস্তে চাকরিওয়ালা যদি কেউ থাকে তার থেকে এটা পেমেন্ট করা যায়। ওনার হাতে মানে টাকা পয়সার মানে সংসারটা ওনার হাতেই চলতো। তো উনি ওনার ডিসিশনে, ওনার ইয়েতে হঠাৎ করে দেখা যেত ঘরে ঘর উঠতেছে,
টাকা নেয় ঋণ করে। তো উনি এইভাবে আহ, দেখতাম যে আমার বাবাকেও ফাইন্যান্সিয়ালি প্রবলেমে সবসময় ফালাই গেছেন। তো আমাকেও অনেকটা এরকম ইউজ করার জন্য বা ম্যানিপুলেট করার জন্য চেষ্টা করছিলেন। সেই ম্যানিপুলেশন থেকে আমি বেরিয়ে এসেছি এবং অনেক দিন আমাকে অত্যাচার করেছে এরকম ভাবে যে মানসিকভাবে আমাকে বাড়িতে আসলে শুধু ওই চাকরিটা করতে বলা হতো, কিন্তু আমি বলতাম যে আমি তো অন্য কিছু করতে পারি, অন্য কিছু করে সার্ভাইভ করতে পারি। কিন্তু ওই মহিলা আমাকে প্রচন্ড অত্যাচার করে আমাকে শুধু ওই জব করার জন্যই প্রেশার করতো। আমার বাবা একটু 71 এর যুদ্ধের আগে এসেছেন না পরে সেটা আমার জানা নেই, কিন্তু আমি লাইভই বলছি। তো উনার আহ, যে কালচারটা একদম ইসলামিক কালচারের মতো এখনো। কেন কোনো ছেলে হয়তো বা মা বাবার খারাপটা বলবে না, কিন্তু মা বাবা গিয়ে মানুষের কাছে আবার ছেলে খারাপটা বলতে পারে। তো আমার মতে হচ্ছে এখন সবকিছু ইকুয়ালিটি, মানুষ বলতে সবাই সমান। তো মা বাবা যদি অত্যাচার করে কেন বলবেন, অবশ্যই বলবে। তো সেখানে হচ্ছে ওনার যে কালচারটা, ওনাদের ভাবধারা চিন্তাটা পুরোটাই বাংলাদেশের ছাপ, এবং সেখানে যে কালচারটা সেটা উনি জোর করে আমার উপর ইমপ্লিমেন্ট করতে চাইছিলেন। মানে হচ্ছে তুমি বাড়ির ছেলে, এক ছেলে বড় ছেলে, তোমাকেই সবকিছু করে এনে টাকাটা হাতে দিতে হবে এবং তোমার পকেট মানিটা পর্যন্ত রাখার অধিকার নেই। ওর ওটা মিস করছে ওনাদের মনের মধ্যে। আর ফোর্সের চাকরির সম্বন্ধে ওনার কোনো আইডিয়া ছিল না। উনি আমাকে প্রচন্ড ভাবে প্রেশার করতেছিলেন এখান থেকে যাতে আমি এই চাকরিটা করি। উনি বলছিলেন এটা কিনা আরামের চাকরি, আর আমাদের জন্য ছিল রোজ পিটি পিটি, দৌড়াদৌড়ি। আমি তত ফিট ছিলাম না। আমি ফিটনেস হয়েছে আমার জব করার 2 বছর পর। আমি জব থেকে বেরিয়ে এসে আমি একজন পিআইয়ের কাছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের কাছে, যে আরসিসিতেও করাতো, ওনার বাড়ি খয়েরপুর দিকে, ওনার কাছে গিয়ে আমি এক্সট্রা ট্রেনিং করেছি ফিজিক্যাল ফিটনেস ইমপ্লিমেন্ট বাড়ানোর জন্য। 2023 সরি 3 থেকে 4 এবং 5 এই 2 বছর ওনার আন্ডারে আমি ট্রেনিং করেছি। তো জবটা করার মতো অবস্থা ছিল না, তারাও আমাকে রাখতে চাইছিল না। এরপরে একটা সমস্যা হয়ে যায় আমার অজান্তে। আমার মা গিয়ে এসে আমাকে ট্রান্সফার করে ডিআইজির সঙ্গে কি কথা বলেছে, বলে আমাকে ট্রান্সফার করে নিয়ে এসে ফার্স্ট ব্যাটালিয়নে ট্রান্সফার অর্ডার এসেছে। ফার্স্ট ব্যাটালিয়ন গোকুলনগর থেকে আগরতলা। আমি কিনা আপ ডাউন করতে পারবো, কিন্তু এটা তো ফোর্সের চাকরি, এখানে তো আপ ডাউন করার মতো এত সুবিধা নেই। এবার যারা আপ ডাউন করছে হয়তো তারা কোনো ওই সময় যে মন্ত্রী মিনিস্টারের ঘনিষ্ঠ লোক ছিল, তাদেরকে কেউ অ্যাবসেন্ট দেবে না, তাদেরকে কমান্ডেন্ট ব্যাটালিয়নকে বলা ছিল। অ্যাকচুয়ালি ব্যাটালিয়নের সিস্টেম ছিল যে কমান্ডেন্ট যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, জওয়ানরা কিন্তু ওখানে থাকতে হয়, অফিস পার্টি যেতে পারবে। আর আমাকে এনে রাখা হয় যে ব্যান্ড পার্টির সঙ্গে। এবার ব্যান্ড পার্টি যারা ছিল তারা সবাই রেগুলারলি বাড়ি করে যেত, ওদের সবাই কিন্তু ফ্যামিলি পারমিশন ছিল না। এখনো যদি খোঁজ খবর হয় ওদের ওদের ফ্যামিলি পারমিশন ডেট এবং ওদের বাড়িঘর কবে ওখানে বানিয়েছে তা আপনারা পাবেন। তো ওরা যখন, ওরা একটা সংঘবদ্ধ লোক, এখানে ওদের সব এক গোষ্ঠী, বলতে গেলে মামা কাকা চাচা সবাই এক টাইটেলের এবং এক কমিউনিটির লোক। তো ওরা ব্যান্ড পার্টিটা চলায়। ওই সময় যখন এইভাবে ব্যান্ড পার্টি ভর্তি করা হয়, তাহলে ওই গোষ্ঠীটা, ওই জনগোষ্ঠীটাই অ্যাক্টিভ ছিল বাজনা করার জন্য, তো ওদেরকেই ভর্তি করা হয়। তো ওরাই এটা চালাচ্ছিল। তো আমাকেও ওই ব্যান্ড পার্টির সঙ্গে রাখা হয়। তো আমার ছিল ডাইরেক্ট ভর্তি হাবিলদার, আর এদের অনেকের হাবিলদার হয়েছে, নায়ক থেকে রাইফেলম্যান থেকে হাবিলদার হয়েছে, কিন্তু এটা অনেক পরে হয়েছে, মানে আমারও পরে হয়েছে। তো সিনিয়রিটি হিসাবে দেখতে গেলে যে আমি ছিলাম সিনিয়র। ওই ক্ষেত্রে ওরা এটা আর্গুমেন্ট করে, ওরা বয়সে বড়, ওরা কি ইয়ে মানে মস্তানি করে, ঘাড় মোটামি করে ওরা মানে সামনে সিএইচএম কমান্ড করছিল, আমাকে কোনো সুযোগই দেওয়া হয়নি কাজ করার, বা আমাকে কেউ গাইড করেনি। তাদের মধ্যে একটা ইউনিটি ছিল, ওরা যা ছিল একটা গ্রুপিজম ছিল। যেখানে যাই আমি একটা গ্রুপিজম ফেস করেছি। এই গ্রুপিজমটা ফেস করে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওরা আমাকে, আমি যখন ক্যাম্প থেকে বাড়ি, তখন বিএচএম কে বলে আমাকে অ্যাবসেন্ট দিয়ে দেয়। আর ওরা যখন বাড়িতে যায় ওদেরকে অ্যাবসেন্ট দেওয়া হয় না। ওরা বিএচএম এর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, মদ পার্টি ফার্টি করে। তো আমাকে নানানভাবে অত্যাচারিত করা হয়। এই ধরনের অত্যাচার সহ্য করতে করতে মানসিকতা আমার প্রচুর অ্যাবসেন্ট হয়ে যায়। আমিও মানে বুঝে উঠতে পারতেছি না যে চাকরিটা ছাড়বো কিভাবে। ছাড়ার জন্য কোনো উপায় ছিল না। আমাকে বাড়ি থেকে বারবারই একটা সিচুয়েশন এমন দাঁড় করিয়ে দিয়েছিল যে আমাকে যেতে হবে। আর এখন মানে এত বাজে একটা ম্যানিপুলেশন আমার বাড়িতে ছিল, আমার মার, স্পেশালি মামার বাড়ি আর মার আর আমার বাবার, যে আমাকে ওখানে যেতেই হবে, চাকরিটা করতেই হবে। তো এইভাবে করে আমাকে প্রচন্ড অত্যাচার করছে, মানসিকভাবে অত্যাচার করে আমি একদম অত্যাচারিত হয়ে এখানে এখানে টেনিস বলের মতো, অর্থাৎ বাড়ি ওইখানে গেলে চাপ দিয়ে বাড়িতে পাঠায়, বাড়ি থেকে চাপ দিয়ে ওইখানে পাঠায়। এই দুইয়ের মাঝখানে এই মানসিক অত্যাচারের মধ্যে, উইদাউট এনি, আমার ফিউচারের চিন্তা না করে, আমার পড়াশোনার চিন্তা না করে, আমার লাইফের চিন্তা না করে আমাকে এইভাবে অত্যাচার করছে। অত্যাচার করতে 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 আমার মা আছে, মামা আছে, আমার এক মেজো মামা আছে, সে খুব পাকনা। হ্যাঁ, তার মতো পাকনা কেউ নেই। ক্রিমিনাল নাম্বার ওয়ান যদি গুমতি ডিস্ট্রিক্ট বা সাউথ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় ক্রিমিনাল থাকে, সেও একটি দলের সঙ্গে যুক্ত, এবং এগুলি করে আমার উপর প্রচন্ড অত্যাচার করেছে। তারপরে সময়ের সঙ্গে সঙ্গে আমি মানসিকভাবে ভাঙ্গা।
আমি যখন একটা রক শো করতে গেলাম, তাহলে একটা একটা মেয়ে এসে আমাদের প্রোগ্রাম দেখে আমাকে প্রপোজ করলো। এই ফার্স্ট টাইম কেউ আমাকে প্রপোজ করেছে। এবং ওই সময় ল্যান্ড ফোন ছিল, আমার ল্যান্ড ফোন নাম্বার আমার এক বন্ধুকে, যে ব্যান্ড রক ব্যান্ডের যে আমাদের পার্টনার ছিল, সেই পার্টনারের কাছে আমাদের নাম্বার ছিল। তো ওর থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে, ফোন করার পর কথা হয়েছে, বললো যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি যদি আসো। আমি গেলাম, যাওয়ার পর সে একটি কি জানি একটা হাতে ছিল তখনের সময়, মোবাইল না ওয়াকম্যান জাতীয় কিছু, ওটাকে হাতে নিয়ে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললো। এবং কথা বলার পরে একটা মানে প্রপোজাল রিলেশনশিপে কথা বলে। এবং আমি দেখতে পাই যে ওর অ্যাকচুয়ালি 6 মাস 7 মাস যাওয়ার পর আমি ওকে বলি যে তুমি যদি আমার সঙ্গে রিলেশন থাকো, তাহলে অন্য কারোর সঙ্গে রিলেশন থাকতে পারবে না, অন্য কারোর সঙ্গে ঘোরাঘুরি করা, তার মানে কি? অ্যাকচুয়ালি আমি এতটাই বোকা বোকা হয়ে গিয়েছিলাম, মানসিক পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম, যে আমি ওই ট্র্যাপে পড়ে যাই। এবং ওই ট্র্যাপে পড়ে আমাকে ও ম্যানিপুলেট করা শুরু করে। মানে এত সরল সোজা যে সবখানে ম্যানিপুলেশন, সবখানে ম্যানিপুলেশন। মানে সবাই দেখছিল যে আমি মানসিক একটু মানে কি বলবো, উদাসীন হয়ে গেছি, প্রচন্ড উদাসীন, ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, ওটা কোনো অ্যাবনর্মালিটি না। এরকম চাপে পড়লে যে কেউরই এমন হতে পারে, প্রচন্ড ভাঙা মন, সবসময় ভাঙা মন, মন খারাপ নিয়ে থাকতাম। আর এই মন খারাপ যে হচ্ছে আমার, এই মা বাবা এইসব কেয়ার করেন না, তারা তো এত পড়াশোনা মানে মূর্খ, এত মানে জাহিল টাইপের কাজ করেছে, যে আমার ওই সময় মানসিকভাবে আমাকে ভারসাম্য, আমাকে মানে ওইখান থেকে ছাড়িয়ে আনে আমাকে কিভাবে মানে সেটেল আপ করা যায় বা পড়াশোনা করা যায় সেই ব্যাপারে ইয়ে না করে, ওরা আত্মীয় স্বজনের কথা শুনে বা নিজের মর্জি মতো ওদের লোভে আমাকে প্রচন্ড পরিমাণে অত্যাচারিত হতে হচ্ছে। এবং সেই অত্যাচারিত হওয়ার সুযোগটা তারাই করে দিছে, যার ফলে ওই টিএসআর বাহিনীর মধ্যে যারা ছিল তারাও আমাকে প্রচন্ড অত্যাচার করেছে। এদিকে এদিকে এসেও আমি বদনাম। এরপরে আমারও একটু ফ্রাস্ট্রেশন হয়ে গেছে। আমি তখন কংগ্রেস পার্টির হয়ে কাজ করছি 2005 সালে। কংগ্রেস পার্টির হয়ে রতন চক্রবর্তী স্যার যখন ছিলেন বড়দলিতে, তখন আমি ওনার সঙ্গে বিভিন্ন ক্যাম্পেইনগুলি অ্যাটেন্ড করি, এবং ফলাফল হয়ে গেল এটা যে লোকালে যে সিপিএম ছিল উঠে পড়ে আমার পিছু পড়ে যায়। এবং বিভিন্ন সময় দেখা গেল অটো ড্রাইভাররা হেরা হেরা আমাকে বিভিন্ন জায়গাতে, যখন আমরা কংগ্রেসের কার্যকর্তা হিসেবে চিনে, আমাকে আক্রমণ করতে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে আক্রমণ তো করেছে। তারপর আস্তে 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 করে আমি যেহেতু বিরোধী করি, আমি যখন আবার টিএসএ আবার পাঠালো, টিএসএ যখন আবার যাই, তো সেখানেও আমি দাম পাচ্ছি না। শহরে এসেও আমি দাম পাচ্ছি না। অলরেডি আমাকে মানুষ ভুলে গেছে, এত ভালো মিউজিশিয়ান ছিলাম, মিউজিকের ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। কিন্তু দেখুন এখনো কিবোর্ড বাজিয়ে মানুষ সংসার চালাচ্ছে। হ্যাঁ, আমাকে একদম ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়ে মহিলা খুবই দুষ্ট এবং ধূর্ত, একদম বাজে এবং নোংরা টাইপের মহিলা। বাজে মহিলা, আপনি কল্পনা করতে পারেন না কতটুকু ধূর্ত এবং কতটুকু নোংরা। ধুরন্ধর যাকে বলে, কেউ নাহলে কেউ মা সমুদ্র বলবেনি। উনির বায়োলজিক্যাল মাদার, কিন্তু প্রভু যিশুই আমার পিতা মাতা রক্ষক। তো উনি কি করেছেন, উনি আমাকে আবারও বিভিন্ন জায়গাতে ডিআইজি অফিস, ডিজি অফিস, যেটা উনার সাধ্যের বাইরে, লাগালের বাইরে। উনার পড়াশোনা ক্লাস 8 অব্দি, আর উনিকে ডিজি ডিআইজি আইপিএস আইপিএস ওদের সঙ্গে দেখা করে কার বুদ্ধি নিয়ে আমাকে এখান থেকে এখানে ট্রান্সফার করে জয়েন করে রিজয়েন করে আমার লাইফটা খেয়ে দিয়েছে। আমাকে কিছুই করতে দেওয়া হয়নি, মানে আমাকে আর কিছু করতে দিলে আমার মানে আমাকে আর কিছু করতে দিলে আমি ওই চাকরি ছেড়ে দেবো। চাকরি করলে উনি খেতে পারবেন, আমি চাকরি পেলে, বেতন পেলে উনি খেতে পারবেন। উনার উনার মানে আমার বাবার পেনশন নেই। এই ধরনের নানান ধরনের কথা উনি আমাকে খুঁচাতেন। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ম্যানিপুলেশন, টাকা চাই, টাকা লাগবে, উনি ওনার মর্জি মতো করে চলতে চায়। আমার যে গার্লফ্রেন্ড ছিল ওই সময়, ওই গার্লফ্রেন্ডকে উনি তাড়িয়ে দেন, আমাদের বাড়ি থেকে অপমান করে ভাগিয়ে দেন। তো ওইসব বিভিন্ন কারণে আমি এখানে ম্যানিপুলেটেড হই। এবং পরবর্তী সময় দেখা যায় উনি চাইছিলেন যে আমার কোনো গার্লফ্রেন্ডও থাকুক, কিন্তু দেখা গেল যে ওই একটা মেয়ের সঙ্গে যেটা পরিচয় হলো, ওটার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমার আগের গার্লফ্রেন্ড, মানে আগেও একটা গার্লফ্রেন্ড ছিল, তো বন্ধুত্ব হয়ে যায়। তো ওই মেয়েটা আমাকে ম্যানিপুলেট করছে, মানে আমি সব জায়গাতে ম্যানিপুলেটেড। এবং আমার পেছনে পেছনে কনস্পিরেসি চলছিল, যে ওকে কিভাবে সরানো যায়, একটা সরল একটা ক্যাবলাকে কিভাবে জায়গায় জায়গায় ফাঁসানো যায়। তবে এখান থেকে যখন বেরিয়ে আসে, টিএসআর এর মধ্যে ওইখানে অফিস পার্টি কিছু ছিল। হ্যাঁ, কিছু কিছু নাম আমি বলতে চাই না। উম, কিছু ছিল কৃষ্ণ, সুমন, এগুলি ছিল, যেগুলির বাড়ি বিশালগড় এলাকার মধ্যে। এগুলিও খুব হাফ ছাড়তো এখানে। আর এখানে আগরতলা পার্টি হিস্ট্রি ওদেরকে কিছু কিছু বলে দেয় যে ওকে তুই দেখে ও কংগ্রেসের পতাকা পতাকা নিয়ে ঘোরাঘুরি করে। তারপর ওরা আমার উপর আবার অত্যাচার শুরু করলো। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমাকে সেন্সার দেওয়া হলো, বিভিন্নভাবে ডেকে ডেকে পোটাপে নেওয়া হলো, সেন্সার দেওয়া হলো। সেন্সার দিতে দিতে আমার সার্টিফিকেট শুধু সেন্সার অ্যাবসেন্টের জন্য সেন্সার। তো এইভাবে চলতে 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 অনেক বছর যখন আমার মানসিক অত্যাচারে যখন এভাবে কাটালাম, আমার অবস্থা কি হয়েছে আপনারা ভাবুন। আমার কেরিয়ার, আমার জীবন, আমার স্বপ্ন, আমার কাজ কর্ম সব ছাড়িয়ে মহিলা, খুব ধূর্ত মহিলা, খুব বদমাস টাইপের মহিলা, একদম নটোরিয়াস, কারোর মাকে নালে কেউ নটোরিয়াস বলে। এই মহিলা কি করলো,
তার ভাইকে দিয়ে, তার ভাইরে দিয়ে আমাকে শাসন আরম্ভ করলো। তারপর বিভিন্ন জায়গাতে আমার বন্ধু বান্ধব যারা এক দুজন ছিল দুঃসময় বন্ধু, তাদেরকেও গিয়ে ওর ভাই গিয়ে থ্রেট করা আরম্ভ করলো, মারামারি আরম্ভ করলো। উনি যেটা বলছেন উনার কারণে হচ্ছে, উনি এটা মানতে রাজি না। তো উনি কি করলেন, এভাবে আমার অত্যাচার করলেন। টিএসআর ব্যান্ডেও আমাকে সেরকম ভাবে অত্যাচার করে সেখান থেকে সরানোর জন্য, কারণ আমি একলা ডাইরেক্ট হাবিলদার, আর বাকিরা ছিল আমার পরে প্রমোশন প্রাপ্ত। তো সিনিয়রিটি যদি দেখা হয় তাহলে আমি সবচেয়ে প্রথম। তো আমাকে যদি প্রমোট করা হয় ওদের প্রমোশনে এফেক্ট হবে, কারণ একজন ডাইরেক্ট ভর্তি যদি হয় তাহলে পরবর্তী সময় সরকার হয়তো ডাইরেক্ট ভর্তি প্রেফার করবে। তাই ওরা সবাই মিলে মিশে যে কোনো ভাবে আমাকে ওখানে আটকে আহ, মানে আমার ওখান থেকে তাড়াতে চেয়েছিল। তারপরে ছিল ওই উস্তাদ সিএচএম, যে কিনা টিএসআর একটা জিনিস ছিল যে ওদের মধ্যে ভীষণ ভীষণ ইউনিটি। ওই অন্য ব্যাটালিয়নে ট্রান্সফার হয়ে গেছে, সেখান থেকে এসে সে আমাদের ব্যাটালিয়নের এই ব্যান্ডের যারা পুরান উস্তাদ ছিল তাদের সঙ্গে মদের আড্ডা পার্টি করে আমাকে আবারও দেখে নেওয়ার জন্য বলে যায়। এর আগেও আমাকে ও মারধর করেছে, অনেক কিছু করেছে, বহুবার মারধর করেছে, পুলিশ ট্রেনিং সেন্টারে মারধর করেছে। এবার মারধর করলো, আমি তখন আর প্রটেস্ট করার মতো ক্ষমতা ছিল না, মেয়ার খেয়ে গান হয়ে থাকার মতো ছেলে আমি। তখন আমি বুঝতে পারি যে আস্তে আস্তে এদের লাইফটা এত মানে আমার জন্য ক্রিটিক্যাল হয়ে গেছে, আমার আর কিছু করার নেই। যেমন ভগবানই কোথাও আমার মানে আমাকে এই জায়গার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, আমি এখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আমি সবটা যখন দেখি যে আমি কিভাবে ম্যানিপুলেট হয়েছে, আমার ঘর থেকেই সবকিছু, চ্যারিটি বিগিনস এট হোম, এবং সব ধরনের অভ্যাস, বেদভ্যাস, হারার যে অভ্যাসটা জীবনে, এটাও ঘর থেকে শুরু হয়। আমার প্যারেন্টস আমাকে হারতে শিখিয়েছে, পরিস্থিতির কাছে হার মানতে শিখিয়েছে, এবং অত্যাচার সহ্য করতে শিখিয়েছে। এবং যে কাজ আমি করিনি মানুষ ভাবে ব্লেম করে যাচ্ছে, আমি উদাসীন ভাবে এটা থাকছি, আর মানুষ আমাকে ব্লেম করেই যাচ্ছে, চুরি করেছি, এটা করেছি, এমন এমন আর কি। মানে আমি চুরিও করিনি, হয়তো বলছে আমাকে চুরি করেছিস, আমি হয়তো বা শুনতেছি না। ঠিক এরকম ভাবে আমাকে মাইন্ডসেট তৈরি করার জন্য আমার প্যারেন্টস আমাকে প্রচন্ড অত্যাচার করেছে। এরপর যখন আমি বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে টিএসআর থেকে যখন আমি বেরিয়ে আসলাম, ওই মেয়েটার ম্যানিপুলেশন থেকেও আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে যখন আমি এই প্রাইভেট জবের অ্যাড দেখছিলাম, তখন একটা আমি বিশালগড়ে একটা প্রাইভেট স্কুলে একটা অ্যাড খালি দেখতে পাই 2012 সালে। তো সেখান থেকে স্কুলটাতে আমি যাই, ওখানেও আমাকে ম্যানিপুলেশন, অর্থাৎ তাদের ভর্তির সময় আমার স্পোকেন ইংলিশের স্কিলটাকে কাজে লাগিয়ে ওরা আমাকে ইউজ করে ভর্তিটা করাতে চাচ্ছিল, যে আগরতলা থেকে টিচার এসেছে, দেখো ও কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন জানে বা ইংলিশে ক্লাস হবে। তো প্যারেন্টসরা এটা থেকে প্রলোভিত হয়ে যাচ্ছে, বাচ্চাদের ভর্তি করে। এরকম করে ওরা আমার ভর্তির সময় শুধু নিয়ে নিয়ে ম্যানিপুলেট করে। আমারও টাকার প্রয়োজন, আমি একবার জয়েন করি, আমাকে ওখানে পার্মানেন্ট করেনি। এরপর বিভিন্ন কন্ডিশন আমাকে বাদ করে রাখে। তারপর আমি যখন আস্তে আস্তে করে বুঝতে পারি, যখন 2012 থেকে 13 এবার 14, হ্যাঁ এরকম প্রায় 3 বছর আমাকে এরকম ম্যানিপুলেট করে। এবার 14তে যখন আমি সেপ্টেম্বর মাসে ওখানে যাই, সেপ্টেম্বর থেকে আমি প্রায় 6 মাস এখানে করি কন্টিনিউ, কিন্তু আমার উপর বেশি ডিসিপ্লিন। আমি 1 মিনিট লেট হলে আগরতলাতে যাই, রাস্তাঘাটে কোনো সংস্কারের কাজ চলছিল, ডজার পিচ ঢালাই চলছিল, রাস্তা বন্ধ থাকে, টাইমিং কোন ঠিক থাকে না, 1 ঘন্টা আগে রওনা দিলেও বিশালগড় গিয়ে টাইমলি পৌঁছাও যাচ্ছিল না। তখন তারা আমার জন্য আইন করে যে 1 মিনিট লেট হলে আমাকে বের করে দেবে। সেটা অবশ্যই হ্যাঁ ডিসেম্বরে ভর্তির পরে তারা চালু করে। তো এইভাবে করে সে আমাকে অত্যাচার, সেখানে অত্যাচার। আর একটা ঘটনা হচ্ছে কি, ওই বিশালগড় স্কুলের যে ইনচার্জ, তারও সেও একটু কুখ্যাত টাইপের লোক, এবং সে দেখতে পায় যে আমি মানসিকভাবে ভাঙ্গা লোক, আমাকে নানান জায়গায় মধ্যে ফাঁসিয়ে দেওয়া যাবে। ও কি করে, যে বললাম না টিএসআর বাহিনীতে অফিসে কর্মরত কয়েকটা আহ বাজে লোক ছিল, সেই লোকগুলাকে ও বলে আমার যে সার্ভিস বুকটা ছিল, যেমন সেন্সাস আছে, আমার মেডিকেল রিপোর্ট আছে, আমার শরীরে কোথাও কি দাগ আছে, স্পট আছে, তিল আছে, ওই রিপোর্টটা পর্যন্ত লেখা আছে। ওই সার্ভিস বুকের একটা কপি ওখানে নিয়ে যায়, ওকে দিয়ে দেয়। মানে এত কারাপশন চলছিল ওই সময়টায়। তারপর ওই সার্ভিস বুকের কপিটা নিয়ে ও আমাকে একটু মানে মানে আমি তোমার সব জেনে গেছি, আমি তোমার মানে তোমার কুণ্ডলি জেনে গেছি। মানে ওই সার্ভিস বুকটা পেয়ে গেছে, ওর কুণ্ডলি জেনে গেছে ও বলছে। হ্যাঁ, কিন্তু ও তো জানে না যে কুণ্ডলির ও মানে চেঞ্জ করার মালিক হচ্ছে ভগবান। তারপর ওখানে আমাকে রাখা হয়। এরপরে যে কোনো ভাবে ওই বিশাল স্কুলেও একটা ওরার যে শিক্ষক ছিল, একজন শিক্ষক একটা মেয়ের সঙ্গে বাজে কাজ করেছে। ওখানে একটা কালচারটাই এরকম বিশাল করে। তো ওই দিন কিন্তু আমি স্কুলেই ছিলাম না, অর্থাৎ 12টার সময় আমি অলরেডি স্কুল থেকে চলে এসেছি, আর ঘটনা হয়েছে 2টার সময়। ভগবান আমাকে রক্ষা করেছে। এর আগেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ আমাকে ফাঁসানোর চেষ্টা করে, ভগবান আমাকে এভাবে রক্ষা করেছে। তো আমি 12টার সময় স্কুল থেকে চলে আসি সেকেন্ড পিরিয়ড করে, কারণ আমার জ্বর ছিল। তো আমি বলে চলে এসেছি, আমার জ্বর এসেছে, আমি ঘরে চলে যাব। আমি ঠিক 12টার সময় চলে এসেছি।
হ্যাঁ, তখন এখানে শতদল বলে একজন ছিল, সে আমাকে ছুটি দেয় এবং গেটের মধ্যে মাসি ছিল, আমি গেট থেকে বেরিয়ে চলে আসি। তারপরে ঘটনা হয়, ঘটনা হওয়ার পর পরের দিন যখন আমি যথারীতি স্কুলে যাই তখন দেখতে পারি যে শতদল ওই স্কুলের যে ইনচার্জ, হ্যাঁ, এই লম্পটটা বা এই যে মাফিয়াটার সঙ্গে বসে কান্নাকাটি করছে। তো আমরা তো, আমার যদি মানে বিন্দুমাত্র সেন্স থাকতো আমি যদি এরকম মানে কোনো কিছু লোকে খারাপ ইনভলভ থাকতাম, পরদিন স্কুলেই গেলাম নাহলে বা কোনো এক্সকিউজ করলাম হলে। তো যাওয়ার পরে ওকে কান্না করছে আর ওরা এখান থেকে প্ল্যান করে ডাউট করে বলছে মানে কিভাবে ওর বন্ধুকে বাঁচানো যায় সেটা নিয়ে ওদের কনসার্ন। তো করতে 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 কাকে ডাউট করা যায়, কাকে ফাঁসানো যায়, এটা নিয়ে একটা পরিকল্পনা তৈরি করা হয়, মানে ওর অল্টারনেট অন্য কেউকে ব্লেমটা দিয়ে স্কুলের বদনামটাকে বা ওদের বদনামটাকে ঢাকার জন্য প্রচন্ড ভাবে। মেয়ের স্টেটমেন্ট রেকর্ডিং হয়ে গেছে, মেয়েটা বলেছে যে আমাকে ওই মামা বাড়ির পুকুরে যে স্নান করতে এত মোটা করে ওই যে স্যারটা, ওই আঙ্কেলটা, ও আমাকে এরকম করেছে। স্টেটমেন্ট রেকর্ডিং হয়ে যায়। যেখানে ঘটনা হয়েছিল নবনির্মিত বাথরুম, সেখানে মোটামুটি ভালো লাইট ছিল, যে চেহারা চেনা যাবে না সেগুলো পরিস্থিতি নাই। আর মেয়ে সজ্ঞানী ছিল, কোনো অজ্ঞান ছিল না, এবং সবকিছু বাড়ি থেকে ভেঙে বলে যে আমাকে এই স্যারটা এরকম করে, প্রায় সময় স্যারটা এরকম করতো। এবং এই স্যারটা না, শুধু ওই স্কুলের অনেক স্যাররা এরকম করতো, পাশাপাশি ইনচার্জও কিনা বিভিন্ন জায়গার মধ্যে মেয়ে সংক্রান্ত ব্যাপারে যুক্ত, টিচার্সদের সঙ্গে, এগুলি আমরা পরে জানতে পারি। তো এরপরে কি হয়, সে চেষ্টা করে ম্যানিপুলেশনের মাধ্যমে ওই মেয়ের বাবাকে দিয়ে স্কেটটা কেসটা করে, মেয়ের বাবা খুব চালাক ছিল, কি করে আবার কেসটাকে জোরালো ভাবে দিয়ে আন্দোলন শুরু করে যে না, আমার মেয়ে যাকে চিন্তা করে সেই করেছে। এবং তার বন্ধু সঞ্জয় ঘোষকে ধরে এনে এই থানায় ঢুকানো হয়। এবার সঞ্জয় ঘোষকে যাতে শাস্তি হয় সেটা নিয়ে আন্দোলন শুরু হয়, মুভমেন্ট শুরু হয়। সব গার্জিয়ানরা মিলে ওখানে মুভমেন্ট করে, আমাদেরকে ডেকে নিয়ে মুভমেন্ট হয়। আর ও আমাকে কটকট কটকট করে দেখতো, ও ভাবতো কি আমি করাচ্ছি এরকম। দেওয়ার পর এগুলি মিডিয়াতে আসে এবং 3 মাস পর সঞ্জয়কে একটা গরিব টরিব মানুষের দিয়ে বেলে চলে, 10,000 টাকা বেলে আনে। বেলে এনে ওই মানুষটা একটু মানে বক্সনগর সাইডে বাড়ি। তো কি করলো, সঞ্জয়কে আহ, পালিয়ে দেয় বলেছে, ওর বাড়িতে গিয়ে কিনা সঞ্জয় ঘোরাঘুরি করে বলেছে আহ, সঞ্জয় এটা করেনি, বাথরুম দিকে যেতে কিনা সঞ্জয় বলছে, মেয়ে বলেনি, মেয়ে বারবারই বলছে ওই করেছে। এবার ও জোর করে সঞ্জয়কে দিয়ে প্ল্যানিং করে সঞ্জয়কে বাঁচানোর জন্য, বদনামটা ঢাকার জন্য সঞ্জয়কে দিয়ে বলাচ্ছে না না, এটা ও করতে পারে না। সঞ্জয় বলতে যে আমাকে দেখেছি কিনা বাথরুম দিকে যেতে, অথচ ওই সময় আমি স্কুলেই ছিলাম না। সবাই দেখেছে স্কুলে, সবাই জানে ব্যাপারটা, আর শতদল তো বিশেষ করে জানে, কিন্তু শতদল এখানে চামচাগিরি কারণে এখানে চাকরি করে, কানাডাতে যতজন চাকরি করে সবাইকে সে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, হ্যাঁ, মানে মিথ্যা কথা বলানোর জন্য। তো এরকম করে ওরা প্রেশারিং করে আমাকে ওখানে ফাঁসানোর একটা চেষ্টা করে। এবং মিথ্যা একটা বদনাম, তার যে ইনফ্লুয়েন্স, কারণ সে একটা ভালো পদে আছে ওখানে, সে পর্দাকে ইউজ করে এবং সেই পর্দাকে ধরে রাখছে। এবং সে পর্দা ধরে রাখে কিন্তু সে তার ওয়াইফকে ইউজ করে, আমি জানি। আমরা শুনতে পেয়েছি যে তার মিসেসকে কিনা ওই যে মিশনের বিভিন্ন লোক যায় বাইরের, তাদের সঙ্গে ঘুম পাড়ানো হয়। আর হ্যাঁ, তার মিসেসের সঙ্গেও আমার একটা রিলেশনশিপ ছিল, সেটা আমি বলিনি। তার মিসেস অ্যাকচুয়ালি ওই রক ব্যান্ডের গানের খুব ফ্যান ছিল। তো ইউনিভার্সিটিতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তার মিসেস ওই প্রোগ্রামে এসেছিল। তো তার মিসেস কিন্তু আমাকে আবার ডাকতো প্রাইভেট ভাবে তার বাড়িতে যাওয়ার জন্য, প্রায় সময় ডাকতো। তার মিসের সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব রিলেশন গড়ে উঠেছিল। তো তার মিসেস অনেক সময় আমাকে একলা বাড়িতেও ডেকেছে, সেটা অস্বীকার করবো না, আমি বলে দিচ্ছি। আর একদিন হঠাৎ করে এসে ও আমাকে দেখতে পায় ওখানে। এটা হয়েছিল 2003, সরি 13 সালে। তারপর ও এই, আহ, তারপর ও অনেক কিছু বলেছে। তারপর আমি বলবো যে সবাইকে, যদি আমাকে নিয়ে কেউ বাজে কথা বলে প্লিজ জিনিসটা কনফার্ম করুন। কেউ যদি বলে আমার কেউ ওয়াইফ, তো সেটাও কনফার্ম করুন। কেউ যদি বলে আমি ওনার পরিচিত, উনি এরকম করেছেন, সেটাও কনফার্ম করুন, সেটা আমাকে জানান। আমরা একসঙ্গে বসবো, আমরা যাব যেখানে এলিগেশনটা এসে সেই জায়গায় যাব, সেই মানুষের কাছে যাব। তো এরকম করে ওরা একটা কনস্পাইরেসি করে ওদের ওই লোকটাকে, সঞ্জয় ঘোষকে মানে পালাতে সাহায্য করে। ওরা বাংলাদেশ হয়ে ও শুনেছি এখানে মালয়েশিয়াতে গিয়ে এস্টাবলিশ। আর আমাকে এখানে আগরতলা ঘুরে ঘুরে যত জায়গা আছে একটা মিথ্যা বদনাম তুলে দেয়। হ্যাঁ, কারণ আমার কিছু নেই, আমার পিছনে লোক নেই, আমার পিছনে কেউ প্রতিবাদ করার নেই, আমার পিছনে কেউ ফাইট করার নেই। এত একটা মিথ্যা বদনাম তুলে দেয়, মিথ্যা বদনাম তুলে ঘুরে ঘুরে একই কথা বলছে ওরা। প্রচন্ড ক্রিমিনাল। এবং ওদের যে বইগুলো আছে, ওদের যে ধর্মের যে বইগুলো আছে, ওদের যে গুরুকে ওরা ফলো করে, এরকম ওদের শিক্ষা দেওয়া আছে ওদের গুরু ভাইকে বাঁচানোর জন্য যে কোনো লেভেলে ওরা যেতে পারে, যে কোনো কাজ করতে পারে, একটা অন্য লোককে ফাঁসিয়ে দিতে পারে। অন্য লোকেরা মানে আমরা যারা সাধারণ লোক আছে, ওদের ধর্মবিরত আমাদেরকে ওরা একটা কাফিরের চোখের মতো দেখে। যেটা ইসলামিক ধর্মে আছে, কাফির, নিজের ধর্মবাদ সব কাফির, তারাও আমাদেরকে সেরকম
তাদের ধর্মটাই শ্রেষ্ঠ বলে মনে করছে, তাদের গুরু দীক্ষাটা, আর বাকিরা সব মানুষ। আমরা কিনা তামসিক, তারা কিনা সাত্ত্বিক, তারা কিনা সত্যযুগের লোক, সাত্ত্বিক লোক, আর আমরা কিনা তামসিক। তারা কিন্তু বাংলাদেশ থেকে উঠে এসে তারা সাত্ত্বিক হয়ে গেল, আর আমরা ত্রিপুরার যে জন্মকর্ম সবকিছু আমাদের এখানে বড় হওয়া, আমরা কিনা তামসিক হয়ে গেছি। এই বিষয় নিয়ে ও নানান জায়গার মধ্যে গেল, হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে ক্যাচাল করার চেষ্টা করেছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, হ্যাঁ, প্রভু যিশুর আলো আমার সঙ্গে ছিল, এই বলে ওর এত সাহস হয়নি। এবং প্রভু যিশু সত্যি ওদের থেকে অনেক শক্তিশালী, এবং প্রভু যিশুই আমার সর্বদা রক্ষক। এত বড় বড় কনস্পিরেসি করেছে, এই পার্টির লোক ধরে ম্যানিপুলেশনের চেষ্টা করেছে, তারপরও কাজ হয়নি। তো বিভিন্নভাবে আমার বিভিন্ন জায়গাতে বদনাম করে দিয়ে ও চলছিল। এখন ওর একটা ইনসিকিউরনেস ফিল হচ্ছে, যদি আমি শক্তিশালী হয়ে যাই, যদি আমি উপরে উঠে যাই, তাহলে একটা সমস্যা হবে। তাই ওরা চায় না আমি উপরে উঠি। বিশেষ করে ওই যে ট্রেনিং এর যে সিএচএম, সেও চায় না আমি উপরে উঠি। মানে তাদের ভয় এখন যদি সে ডেভেলপ হয়েছে, কিন্তু ডেভেলপ যিশু আমাকে করবে, যিশু আমাকে দ্বারা করাবে। যিশু অনেক শক্তিশালী তোমাদের থেকে, এবং প্রভু যিশুর কৃপায় আমি বেঁচে যাব, সবকিছুতে সুরক্ষিত হবে, এবং আমি এস্টাবলিশ হব। আমি এই কথাটা বলে দিচ্ছি, এবং প্রভু যিশুর কৃপায় তোমরা আমার পদতলে আসবে। আমি দাদা তাদেরকে বলছি, যারা আমার এই ভিডিওটা দেখছো, এই লোকগুলো খুবই খারাপ, এবং আমি খুবই সরল সোজা ছিলাম। আমি শুধু মিউজিক নিয়ে বেশি সময় কাটাতাম, পিয়ানো প্লেয়িং, ঘরেও পিয়ানো ছিল 2-3টা আমার, এগুলি খুব কষ্টের কিনা উপার্জিত টাকা, কিছু বিক্রি করে, আহ, ঘর থেকে খুব ঝগড়া করে কিছু টাকা ম্যানেজ করে এগুলি কিনা। তো আমি খুব স্ট্রাগল করেছি। আমার স্ট্রাগলের কথাটা আমি বললাম, যে কিভাবে আমাকে ম্যানিপুলেট করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে। অ্যাকচুয়ালি তখন আমি রেগুলারলি বাইবেল পড়তাম, কিছুটা বেঁচে গেছিলাম যখন বাইবেল পড়ার সময়টা ছিল, তখন বেশি একটা ফাঁসানো হয়নি। যে সময় বাইবেল পড়াটা একটু কমিয়ে দিয়েছিলাম, সেই সময় একটু বেশি হয়েছে। এবং বাইবেল পড়লে কিনা অন্য দেবদেবী পূজা করা যায় না, এটা একটা নিয়ম ছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি সঙ্গে অন্য দেবদেবী পূজা করতাম, যেটার একটা নেগেটিভ ভাইবসও আমি আহ, মানে অনেক সময় হয়েছে। তো একসঙ্গে যিশুর সঙ্গে অন্য দেবদেবী পূজা করা যায় না অ্যাকচুয়ালি, এরকম বর্ণিত আছে। তো আমরা তো বেসিক্যালি হিন্দু থেকে অরিজিন, তো আমরা যিশুকেও ঠাকুর মানি, নারায়ণকেও ঠাকুর মানি, বুদ্ধকেও ঠাকুর মানি, হ্যাঁ। তো এইভাবেই আর কি। তো আমার এই ধর্মীয় যে আমার বিশ্বাস বা আমার যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এটার জন্য কিন্তু অনেক আমার শত্রু, অনেক সংগঠন আমার শত্রু, কিন্তু হওয়ার কিছু কারণ নেই। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা মেনলি নারায়ণ মন্ত্র নিয়ে, নারায়ণ আমাদের ইষ্টদেব, হ্যাঁ, প্রভু নারায়ণ হচ্ছে আমার প্রকৃত ইষ্টদেব। আমাদের যে সম্প্রদায়, আমাদের প্রকৃত ইষ্টদেব হচ্ছে নারায়ণ, শ্রী ভগবান, শ্রী ভগবত নারায়ণ। নারায়ণের বিভিন্ন রূপ বলে আমরা সমস্ত দেব দেবী এবং আহ, সবাইকে পূজা করি। তো আহ, আশা করি ভিডিওটা লম্বা হয়ে গেছে, যেটা বলার আমি বলে দিয়েছি, মেসেজটা আপনারা পেয়েছেন। খুব সরল সোজা মানুষ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় মানুষের ম্যানিপুলেশন, ঘর থেকে বাইরে অবধি সবখানে ম্যানিপুলেশন, এবং বিভিন্নভাবে আমাকে ঠকানো ঠকানো চলছিল। হ্যাঁ, ওর গার্লফ্রেন্ডও এরকম ছিল, মানুষের সঙ্গে রিলেশনশিপ, ওর সঙ্গে ঘোরাঘুরি। আমি যদি ওকে না করতাম, ও আমার সঙ্গে এসে মিথ্যা কথা, মিথ্যা কসম খাওয়া, এই ধরনের টেন্ডেন্সি ওদের ছিল। ওদের নিজের মানে রক্ষার্থে, মানে আমি দেখলাম ওই মেয়েটার বা মেয়েরা এরকম, সবেরই এরকম হতে পারে, যে মিথ্যা কসম পর্যন্ত তারা খেতে পারে রিলেশনটা বাঁচানোর জন্য, ওই সময় তারা বেঁচে যাওয়ার জন্য, এবং তাদের বদনামটা ঢাকার জন্য তারা যে কোনো জিনিস, যে কোনো লেভেলে, যে কোনো মিথ্যা কথা তারা বলতে পারে। এটা তো অনেকেই ফেস করছেন, আজকাল যে ছেলেরা অনেকেই ফেস করছেন। তো ঠিক আছে, আমি এই ভিডিওটা লম্বা করে ফেলেছি অ্যাকচুয়ালি। তো আমার এই কথাগুলি বলার ছিল সবাইকে। তো আমাকে যারা চিনেন, জানেন, বুঝেন, আমরা বুঝলেন যে আমি সৎ সরল, আমি কাউ কোনোদিন এক টাকাও মেরে খাইনি, কাউ থেকে এক টাকা চুরি করে কোনো সময় আনিনি। আর যারা আমাকে নিয়ে মিথ্যা বদনাম করছে, মিথ্যা কথা ছড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছে, তাদের কারণ একটাই, তারা আমাকে কোনো না কোনো সময় জীবনে ভীষণভাবে ক্ষতি করেছে, এবং তাদের ভয় যে আমি যদি একটু ক্ষমতাশালী বা একটু এস্টাবলিশ হয়ে যায়, তাহলে এটা রিভেঞ্জ হবে কি, সেটা ভেবে তারা দুশ্চিন্তায় আছে। গান বাজনার ক্ষেত্রেও সেম, যে এক মানিক তবলাওয়ালা, যে ও আমাকে বিভিন্নভাবে স্টেটের একটা পার্টির প্রেসিডেন্টের কাছে ও তেল মেরে গিয়ে আমার নামে বদনাম করে। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল কি, আমি ভালো স্পিচ, রিসেন্টলি আমি ভালো স্পিচ দিতে শিখে ফেলেছি, মানে কথা বলতে পারি। তখন অ্যাকচুয়ালি অনেকদিন অটিজমের মতো হয়ে গিয়েছিল, কথা বলতে পারতাম না এই মানসিক চাপে। এখন আমি কথা বলতে পারি। তো এখন যখন আমি কথা বলতে পারি, যখন আমি কথা বলছিলাম 2018 সালে এই সরকার গঠন হওয়ার পর, তখন আমাকে খুব মানুষে ক্ল্যাপ করেছিল একটা অনুষ্ঠানের মধ্যে। আর ওই অনুষ্ঠানে ও ছিল আমার সঙ্গে, ও আমার সঙ্গে যেত, ও আমাকে নিয়ে যেত, আমিও মানে ওর সঙ্গে সঙ্গে যেতাম। ও দেখতো কি আমার মানে প্রায়োরিটিটা বেশি হয়ে যাচ্ছে।
তখন সে আমাকে শুধু শুধু মিথ্যা বদনাম আরম্ভ করে, মিথ্যা বদনাম করে 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 হ্যাঁ, মানিক তবলাওয়ালা আমাকে বিভিন্ন জায়গাতে আহ, খারাপ খারাপ যদি আগে একটু বদনাম থাকে তোমাকে আরো ইজি খারাপ করতে বিভিন্নভাবে আমাকে নোংরা কথা বলে রেখেছে। আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ, তারা যারা আছেন এই স্টেটমেন্ট আপনারা ইচ্ছা করলে ডাউনলোডও করতে পারেন। এটার প্রত্যেকটা অংশ সত্য, প্রত্যেকটা কথা সত্য কথা বলেছি। এটা বিভিন্নভাবে যে আমাকে এইভাবে তারা অত্যাচার করে যাচ্ছিল, আর বদনাম করে যাচ্ছিল, মিথ্যা বদনাম। আপনারা আমার থেকে কিছু পাবেন, আমার টাকা পয়সা কিছু নেই। আপনারা যে আমাকে ব্ল্যাকমেইল করেন, আমি আপনার আমাকে আমার থেকে কিছু পাবেন না। বড়জোর আপনারা আমাকে আহ, মানে আমাকে হ্যারেস করতে পারবেন, কিন্তু আমার কাছে সেরকম ক্ষমতা নেই যে আপনি আমার থেকে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা আমার থেকে নিতে পারবেন। আমার কাছে কিছু নেই, কোটি টাকা তো দূরের কথা। তো সেই সময়তে ঈশ্বরে আমার সর্বশক্তিমান, ঈশ্বর যিশু আমাকে রক্ষা করবেন, সর্বদা আমাদের সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, এবং আমাকে মনের সাহস এবং আর্থিক সহযোগিতাও যিশু আমাকে, এবং আমাদের যা দরকার আমার জীবনে সব আমাকে প্রদান করবে। ঈশ্বর প্রভু যিশুর নামে জয় হোক, এই আশা রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম। আশা করি আপনারা বুঝে গেছেন, আপনাদের সময় অনেকটা নষ্ট হয়েছে, কিন্তু কথা শুনেছেন, মাইন্ড রিফ্রেশ হয়েছে। জীবনে, মানুষের জীবনে এরকমও হয়, সেটা আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় যিশু।